দর্শক, এই মাঝরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউজ রুম সংলাপে। আমাদের সঙ্গে আজ তিনজন অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক দৈনিক সমকাল, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত সিনিয়র সাংবাদিক। আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার মোড়ল নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, একই সঙ্গে তিনি চিকিৎসক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, যে বিষয়গুলো আলোচনা করতে চাই, প্রধান শিরোনামগুলো দর্শক যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে আসলে জানিয়ে আসতে চাই। প্রধান খবর, মশার উপদ্রব আর আতঙ্কে অসহায় ঢাকার মানুষ, রাজধানীর মানুষ। মশায় অতিষ্ঠ মানুষ, আসলে কার্যকর পদক্ষেপ নেই দুই সিটিতে। এই বিষয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে চাই। নাগরিক দুর্ভোগে পরিণত হয়েছে পুরোপুরি মশার উপদ্রব। বড় খবর, গতকাল ফলাফলের পরে এইচএসসি পাশ করে উচ্চশিক্ষার সুযোগ মিলবে না প্রায় 1.5 লাখ শিক্ষার্থীর। মার্চ এপ্রিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাবনা। যদিও ইউজিসি থেকে বলা হয়েছে ভর্তির সংকট হবে না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। পাশাপাশি গুরুত্বপূর্ণ দুই শিরোনাম, ভ্যাকসিন যাচ্ছে জেলায় জেলায়, কাল পৌঁছাবে সবখানে। 5 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন হাঙ্গেরিকে 5,000 টিকা দিচ্ছে বাংলাদেশ। এগুলোই মোটামুটি আমরা আলোচনা করতে চাই। আবু সাইদ খান, শুরু করতে চাই আপনাকে দিয়ে। আবু সাইদ খান, মশার উপদ্রব নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই। মশার উপদ্রব চোখে পড়ে কিনা, কোনো রকম দুর্ভোগ বিড়ম্বনার মধ্যে আছেন কিনা মশা নিয়ে? তো বটেই, তো শুধু আমরা কেন, সারা শহরেই তো মশার উপদ্রব বেড়ে গেছে। তো কানের কাছে ভনভন করছেই। তো ডেঙ্গু ব্যাপারটা আমি জানি না পদ্ধতি, যে ডেঙ্গু এবার মনে হয় তুলনামূলক কম গতবারের তুলনায়। তবে মশার উপদ্রব অনেক ভয়াবহ বেড়েছে। ঔষধও দেওয়া হচ্ছে, কিন্তু জানি না যে এক সময় তো ঔষধের নামে যেটা ছিটানো হতো, যে সেখানে কেরোসিন তেল ছিটানো হতো, এমন অভিযোগ ছিল। এবার আমি জানি না কি হচ্ছে, কিন্তু মশা মরছে না। মশা মারার চেষ্টা আছে, এটা আমি অস্বীকার করব না। বিশেষ করে আমি উত্তর সিটি কর্পোরেশনে জানি যে এখানে একটা প্রচেষ্টা আছে, প্রতিদিনই প্রায় মাঝে মাঝে ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু মশা মরছে না। আমার মনে হয় এটা খতিয়ে দেখা দরকার। আর মশা এমন ব্যাপার না যে মশার সঙ্গে পেরে ওঠা যাবে না আজকের পৃথিবীতে। তো কামান দাগিয়েও আমরা মশা মারতে পারছি না, এটা কোনো ক্রমে মেনে নেওয়া সম্ভব না। আর একটা হচ্ছে, সঙ্গে সঙ্গে যে এই করোনা কালে যে সিটি কর্পোরেশন যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযানটা ছিল, যে পরিষ্কার, সেইটাও আমার কাছে অনেক জায়গায় নোংরা দেখা যায়, অনেক জায়গায় কাগজপত্র ইত্যাদি জমে আছে, পড়ে আছে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার, আবর্জনা পরিষ্কারের বিষয়গুলো আমার মনে হয় ঠিক মতো হচ্ছে না। কিন্তু আপনি হয়তো আপনার হয়তো চোখে পড়েছে, কিন্তু বিভিন্ন এলাকায় মশার নিয়ে কার্যক্রম কিংবা মশার ওষুধ দেয়া, এই বিষয়ে কিন্তু অনেকেই অভিযোগ করেছেন। মানে অতিষ্ঠ অবস্থা হলে যেটি হয় আর কি, নানা রকম অভিযোগ করছেন দুই সিটির মেয়রকে নিয়ে, দুই সিটি কর্পোরেশনের কর্মতৎপরতা নিয়ে। একটা প্রতিবেদন আছে, আবু সাইদ খান একটু দেখে আসলে সুবিধা হবে নিশ্চয়ই। আমাদের তালুকদার বিপ্লব প্রতিবেদন করেছেন মশা নিয়ে। রাজধানী ঢাকার মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম এখন মশা। নগরীতে শীতের সন্ধ্যা নামে মশার কামড় সঙ্গী করে। এডিসের চিকুনগুনিয়া ভয়ের সাথে প্রকোপ এখন কিউলেক্সেরও। নজরদারি বাড়াতে ডিএনসিসির সব মশক নিধন কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীকে জিপিএস ট্র্যাকারের আওতায় আনা হচ্ছে। তবে উৎপত্তিস্থল ধ্বংস আর মশার ওষুধের মান নিয়ে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন থাকছেই। প্রতিবেদনটি দেখে আসতে চায়, তালুকদার বিপ্লব করেছেন প্রতিবেদনটি। কি মিরপুর, কি উত্তরা, কি গুলশান, বারিধারা, এমন কোনো জায়গা নেই যেখানে মশা নগরবাসীকে ছাড় দিচ্ছে না। সন্ধ্যা নামলেই মশার আরেক প্রজাতি কিউলেক্স রাজধানীবাসীকে চালিয়ে মারছে। সকালবেলা রাত্রেবেলা মশার কারণে পড়তে পারি না, বাইরে অনেক সময় জানালা যখন খোলা থাকে তখন অনেক ঘরের ভিতরে মশা চলে আসে। এত পরিমাণ বাড়ছে যে মশার যন্ত্রণা এখানে 7তলা 8তলার ফ্ল্যাটে মশা দেখা যায়। কোনো স্টেপ গ্রহণ করা হচ্ছে না, ওইরকম ভাবে করা হচ্ছে হালকা পাতলা, বাট তেমন যে করবে ওইরকম দেখা যায় না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় ড্রেন ডোবা খালের কালো পানিতে ঝাঁকে ঝাঁকে ভাসছে একটাই আতঙ্ক, মশা। কামড় দেয়, খুব কামড় দেয় জলে। এই যে দেখেন মশার কামড় ডাকে। এই যে রাত্রের বেলা আপনার যখন ডিউটি করি তখন আমরা পায়ে মোজা লাগাই, হাত মোজা লাগাও ডিউটি করি, কিন্তু মশার জ্বালায় থাকা যায় না। ডেলি যদি 15-20 টাকা লাগে মশা কয়েল কিনতে, এর খামো কি? এমন বাস্তবতা অস্বীকারেরও সুযোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিদের। আজকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যায় শীত চলে যাবে, তখন হয়তো বা মশা থাকবেই না। তবে এই জন্য আমরা শতভাগ আশাবাদী যে এই গ্রিডের মাধ্যমে ইনশাল্লাহ আমরা মশা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব। আমরা আজকে থেকে আমরা আবার ওই অঞ্চলটা নিয়ে কাজ করব।
আর মশা নিধনে মশক নিধন কর্মী ও পরিচ্ছন্ন কর্মীদের জিপিএস ট্র্যাকারের আওতায় আনা হচ্ছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। সকালবেলা যে মশা মারা নিধন যে কর্মকর্তা যাবে মাঠ পর্যায়ে, সে ঠিক মতন মশা ওষুধটা ছিটাচ্ছে নাকি 1, এবং তার যতক্ষণ ডিউটি ততক্ষণ সে করছে নাকি 2, এবং মশার ওষুধটা যে ঠিক মতন এটা আবার এটার সাথে কোনো কিছু মিশ্রণ করছে কি না করছে, সাথে সাথে ওই যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভলেন্টিয়ার, উনি কিন্তু চেক করতে পারছেন। এদিকে নগরবাসীর চাওয়া মশা নিয়ন্ত্রণে মেয়ররা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যেন শুধুই বুলি না হয়ে কাজে থাকে তার প্রমাণ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। আসলে কুদ্দুস আফরাদ নিশ্চয়ই শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন কিনা আমি আসলে জানি না। কুদ্দুস আফরাদ কি বলবেন? আসলে মশার উপদ্রবের কথা শুনছিলেন, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। একজন বলেছেন যে 7-8 তলায় মশা চলে আসছে, উপদ্রব এমন এক, আর একজন বলেছেন যে দেখেন মশার কামড়ে জলে, মশার কামড়ে তিনি দেখিয়েছেন। কি বলবেন? আমরা তো ঢাকায় বাস করি, একই অবস্থা, সারা ঢাকা জুড়ে একই অবস্থা। এখন সমস্যাটা হচ্ছে যে এখানে একটা হচ্ছে কর্তৃপক্ষের গাফিলতি, অর্থাৎ সিটি কর্পোরেশনের যেরকম কিছু গাফিলতি আছে, আমরা যারা ঢাকাবাসী, যারা ঢাকায় বসবাস করি, আমাদেরও প্রচুর গাফিলতি আছে। আমরা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফালছি, নালা নর্দমাকে কিভাবে জ্যাম করে দেওয়া যায় সেটা করছি। আমি বলতেছি দুই পক্ষের এখানে প্রচুর গাফিলতির কারণে কিন্তু মশাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সিটি কর্পোরেশন কিছু উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগে নাগরিকের সেইভাবে সাপোর্ট গুলা নাগরিক পর্যায়ে দেওয়া হচ্ছে না। এখন সিটি কর্পোরেশনের চুরি, দুর্নীতি, গাফিলতি, উদাসীনতা এগুলো তো আছে, এগুলো আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের তরফ থেকে, অর্থাৎ আমরা যারা এই ঢাকা সিটিতে বসবাস করি, আমরা কতটা সচেতন, কতটা সক্রিয়, যেসব দিক নির্দেশনা আসে, যেসব বিষয় আমাদেরকে প্রতিপালন করতে বলা হয়, আমরা কিন্তু সেভাবে করি না। ঘর পরিষ্কার থেকে আরম্ভ করে রাস্তাঘাটের বা বাড়ির কার্নিশ গুলা বা বাড়ির আশেপাশে যে স্পেস গুলো থাকে, 2 বিল্ডিং এর মধ্য দিয়ে যে স্পেস থাকে, ছোট ছোট গলিগুলো থাকে, এগুলো আমরা কিভাবে আমরা চলাচল করি, আমরা প্রতিনিয়ত এগুলো দেখি। দেখেন ঢাকার যে ভূখণ্ড, ঢাকা সিটির যেটুকু ভূখণ্ড, এই ভূখণ্ড যে পরিমাণ নাগরিক এখানে বসবাস করে, এটা কল্পনা করা যায় না। ঢাকার যেটুক অঞ্চল নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন 2 ভাগে বিভক্ত, এখানে যতগুলো বিল্ডিং থাকার কথা, রাস্তাঘাটে কি অবস্থা থাকার কথা, তার কোনো কিছুই কোনো শৃঙ্খলা মেনে হয় না। যেই দেশে কোনো কিছুতেই কোনো শৃঙ্খলা মানা হয় না, সে দেশে এই মশার মতো একটা, কি বলবো, দানবকে কিভাবে দমন করবে, এটা সত্যি ভাবার বিষয়, কষ্টের বিষয়। না কিন্তু কুদ্দুস আফরাদ, গতবার নিশ্চয়ই অভিজ্ঞতা আপনার মনে আছে, গতবার আমরা তো অনেক মানুষকে হারালাম, বিশেষ করে মশার কামড়ে আসলে প্রাণ দিয়েছে, ডেঙ্গুতে। সেই জায়গাটা এটা যতটাই সিস্টেমেটিক করুক, ঢাকার নাগরিক যদি এখান থেকে কমানো না যায়, অন্যান্য শৃঙ্খলা যদি না রাখা যায়, বাড়িঘর কিভাবে তৈরি করবে, কিভাবে ব্যবহার করবে না করা যায়, সত্যি এখান থেকে এই মশা দূর করা সম্ভব হবে না, আমি মনে করি এটা। জি, ডাক্তার মন্ডল নজরুল ইসলাম, আপনি আসলে কতটা একমত? কুদ্দুস আফরাদ বলছিলেন যে জনসংখ্যাই অন্যতম সমস্যা, কিন্তু সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন আপনার চোখে পড়ছে? 1 আর 2 নম্বর যেটি হচ্ছে যে মানে মশাবাহিত রোগের প্রকোপটাও কেমন, চিকিৎসক হিসেবে সে বিষয়টি একটু জানতে চাই এবার। না, এটা আমাদের মশাবাহিত রোগ সম্পর্কে যদি বলতে হয়, তার আগে আমি একটু বলে নিই, যেটা আমাদের যে এই মশক নিয়ন্ত্রণের যে আমাদের তৎপরতাটা, আমি এক সময় সিটি কর্পোরেশনে বিট করতাম প্রায় 25 বছর আগে। জি জি। এবং দীর্ঘদিন আমি কিন্তু তখন দেখেছি যে কিভাবে সেই তখন এরশাদের আমলে কর্নেল মালিক ছিলেন মেয়র, তারপরে নাজির রহমান মঞ্জু, তারপরে হানিফ সাহেব, তারপরে এই যে মির্জা আব্বাস, এই অনেকের মশক নিধন, এই যে অভিযোগগুলো আজকে আমরা যেটা এই যে 25 বছর পরে যেটা করছি, এই সেম তখন হয়তো টেলিভিশন টকশোতে আমরা এটা বলতাম না, আমাদের নিউজ লিখতে হতো, কিন্তু একই অভিযোগ, একই ধারা, একই প্রক্রিয়া এবং একই পদ্ধতি, যে মশা মরে না, মশার উপদ্রব, জনজীবনের দুর্ভোগ, নালা নর্দমায় মশা বাড়ছে, এই যে চিত্রটা, এই চিত্র কিন্তু আমরা পরিবর্তন দেখছি না, দেখছি শুধু মেয়রদের বক্তব্যের পরিবর্তন। আজকে উত্তরের মেয়র একরকম বলছেন, তবে একটা আশার কথা যেটা আমি বলবো, যে আমরা শুধু নেগেটিভ বলি, যেটা আপনাদের প্রতিবেদনেই যেটা বলা হয় যে কিউলেক্স মশা, কিউলেক্স মশা হচ্ছে হোম মানে লাভ মশা, যেগুলো আমাদের বসত বাড়িতে থাকে। এবং আগে যেটা আপনার বলছিলেন যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, এটা ছিল এডিস মশা, এডিস ইজিপ্টি নামে, এই মশাগুলোর থেকে ডেঙ্গুর। তো এদিক থেকে যে আমরা ভাগ্যবান, হয়তো করোনার দুর্যোগের কারণেই হয়তো আমাদের
এই দুর্ভোগটা আল্লাহ আমাদেরকে দেন নাই, যে মশাগুলো এখন আছে সেই মশাগুলো অত মানে সংক্রামক মশা না। তাহলে যে উপদ্রব আমরা দেখছি, তাহলে হসপিটালে এই মশক রিলেটেড রোগ যেগুলো, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, তারপরে এনকেফালাইটিস, যে নানা ধরনের রোগ নিয়ে যেতে হতো, সেগুলো আমরা খুব কম দেখছি। এটাই আমাদের একটা আশার দিক। তবে মশা নিয়ন্ত্রণের যে উদ্যোগটা, সেটা কিন্তু কোনো অগ্রগতি হয়েছে বলে আমার মনে হয় না। আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায়ও একই অবস্থা আমি দেখছি। কোন এলাকা একটু বলবেন স্পেসিফিক্যালি যদি? এটা তো কঠিন প্রশ্ন করবেন। আমি গুলশান এলাকাতে বসবাস করি, সেই এলাকাতেও যে ওই একই ধরনের তৎপরতা, যে খুব যেটা উত্তরের মেয়র আজকে নিজেই বক্তব্য রেখেছেন যে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে, উদ্যোগ আমরা দেখছি। কিন্তু মশা কিন্তু বাড়িঘর দরজাতে, যেহেতু এটা একটি রেস্ট্রিক্টেড এরিয়ার কাছাকাছি থাকি আমরা, সেখানে তৎপরতা বেশি চোখে পড়বে। কিন্তু আপনি যদি এখান থেকে এই মেয়র সাহেবের এলাকা, যেমন বনশ্রী, বাড্ডা, তারপরে মেরুল বাড্ডা, তারপরে কালাচাঁদপুর, এই এলাকাগুলোতে যদি যান, সেখানে দেখবেন এই চিত্রটা, আমি যে এলাকায় থাকি তার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র আপনি দেখবেন। অর্থাৎ আমার এলাকায় সেটি বলছিলাম যে ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, গুলশান তো অভিজিত এলাকা এবং উত্তর সিটি কর্পোরেশনের অফিস সেখানে। হ্যাঁ, সেই জায়গায় যদি এই অবস্থা হয়, আমি মিরপুরে বাস করে, নিশ্চয়ই দর্শকরা অনুমান করবেন কিরকম মশার অত্যাচার আমরা আসলে সবাই বসবাস করি ঢাকাতে। আমরা নিশ্চয়ই তাগিদ, আসলে কি ধরনের তাগিদ থাকবে ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম মশা নিধনে? আমাদেরকে যেটা করতে হবে, আমি অনেকগুলো উদাহরণ দিলাম, যেটা আমাদের করতে হবে, প্রথম জিনিসটা হচ্ছে যেমন সরাসরি মেয়র সাহেবের তত্ত্বাবধানে আমাদের যে কর্মসূচিগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলো তদারকি করতে হবে। এটা কোনো সুপারভাইজারের বা কোনো লোকের উপর দায়িত্ব দিলে হবে না। মেয়র সাহেব মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিট যাবেন এবং নিজে চোখে দেখবেন। যেমন আপনারা যে করোনার যখন আপনি লার্ভা, যে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছেন যে একটা টিম নিয়ে যে হাজির হয়েছে এবং মন্ত্রীর বাড়ি পর্যন্ত বাদ যায় নাই, এরকম যদি তৎপরতা হয়। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই অভিযোগটা আমরা সবসময় শুনি যে ওষুধ ছিটানো হয়, সেই ওষুধে মশা মরে না। কেন মশা মরে না? এই ওষুধটা কোথা থেকে ইম্পোর্ট করা হয় এবং কি পরিমাণ পানি মিশান হয়, কি ধরনের ওষুধ দিলে মশা মারা যাবে, সেই ব্যবস্থাগুলো আমাদের পর্যাপ্ত কিনা, সেগুলো কিন্তু আমাদেরকে মনিটর করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আশা করি, নিশ্চয়ই দুই সিটি কর্পোরেশন, দুইজন মেয়রই খুবই চেষ্টা করছেন নিশ্চয়ই। তারপর আমরা আশা করতে চাই যে দ্রুত এই বিষয়ে স্বস্তির মধ্যে ফিরবে ঢাকাবাসী। শুধু কলকাতার কথা চিন্তা করি, কলকাতা কিন্তু মশা নেই, ওইখানে গণবসতি আছে, ওইখানে সিস্টেমটা একটু অন্যরকম, এই পার্থক্য। আর সেখান থেকে নিশ্চয়ই শিক্ষা নিতে পারে ঢাকা। আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আবু সাইদ খান, নিশ্চয়ই আপনি জানেন যে ফলাফল হলো এবং এইচএসসিতে প্রায় 14 লাখ শিক্ষার্থী এবার পাশ করলো পরীক্ষা ছাড়া, এবং সেই জায়গায় প্রায় 1.5 লাখের বেশি জিপিএ 5 পেয়েছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আমাদের আজকের প্রতিবেদনের মূল বিষয় ছিল ফলাফলের পরপরই, সেটি হচ্ছে যে সবাই আসলে ভর্তি হতে পারবে কিনা। সেই জায়গাটাই আমাদের প্রতিবেদন যেটি হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এইচএসসি পাস করে উচ্চশিক্ষার সুযোগ মিলবে না অন্তত 1.5 লাখ শিক্ষার্থীর। ইউজিসির তথ্য মতে দেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, নার্সিং, ডেন্টাল মোট শিক্ষার্থী ভর্তির সক্ষমতা প্রায় 12 লাখ। এ বিষয়ে একটু প্রতিবেদন আছে, আমরা একটু প্রতিবেদনটা দেখে এসে আবু সাইদ খান আপনার মতামত নিতে চাই এই বিষয়ে। ফাঁকা ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছাড়াই অনলাইনে এইচএসসির ফল প্রকাশ। উচ্ছ্বাসীন ঘরবন্দি বাস্তবতায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি চলছে জোরে সোরে, কারণ এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পালা। যখন এইচএসসি বাতিল হয়েছে শুনেছি, তখন থেকে কোচিং সেন্টারে প্রিপারেশন নিচ্ছি ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমার স্বপ্ন, ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। ভালো হয়েছে রেজাল্ট, কিন্তু এখন তো অ্যাডমিশনের প্রিপারেশনটাই মেইন। মূল্যায়ন ভিত্তিক ফলাফলে পাশ করেছেন সবাই। এখন প্রশ্ন, শতভাগ শিক্ষার্থী কি সুযোগ পাবেন উচ্চশিক্ষার? তথ্য বলছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নার্সিং, ডেন্টাল সহ সব মিলিয়ে উচ্চশিক্ষায় আসন সংখ্যা প্রায় 12 লাখ। কিন্তু এবছর পাশ করেছেন 13,67,377 জন শিক্ষার্থী, যা মোট আসনের বেশি। পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে আমরা 2,37,000 ভর্তি করতে পারবো বা 2,40,000 মতো। আবার মেডিকেল কলেজ সমূহে ভর্তি হতে পারবে। তারপরে কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্যান্য মাদ্রাসার যে গ্রাজুয়েট অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যে কোর্সগুলো, সেখানে ভর্তি হতে পারবে। এই সব মিলায় যে টোটাল সংখ্যাটা হয়তো 13,67,377 জন সবাই ভর্তি হতে পারবে বলে আমার মনে হয় না।
বিশেষজ্ঞরা বলছেন পাশ করেও পরবর্তী শিক্ষার সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য হতাশার। বলছেন কারিগরি শিক্ষায় নতুন সুযোগ সৃষ্টির কথা। 2 লাখের মতো থাকবে যাদের কোনো ভর্তির সুযোগ পাওয়ার কথা না উচ্চশিক্ষায়, তো বিপুল সংখ্যক শিক্ষার্থীরা তাদের শিক্ষার জীবনের বাইরে থাকবে, তখন কিন্তু তারা ন্যাচারালি কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং তাদের কিছুটা ক্ষতি হবে। সেদিকে আমার মনে করি রাষ্ট্রের নজর রাখা উচিত। তাদের জন্য টেকনিক্যাল, ভোকেশনাল অথবা অন্য কোনো সুযোগ তৈরি করা যায়, সেটা আমি মনে করি যে রাষ্ট্রকে ভাবা। অটোপাস বিড়ম্বনার সাথে ভর্তি জটিলতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে বিরূপ প্রভাব ফেলবে বলেও মত এই বিশেষজ্ঞের। সজল দাস, নিউজ 24, ঢাকা। জি, আবু সাইদ খান শুনতে চাই। একটা বিষয় একটু নজরে আনতে চাই, সেটি হচ্ছে জিপিএ 5 যারা পেয়েছেন তারা তো নিশ্চয়ই দেশের সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইবেন, অন্তত বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সেই জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন 60,095টি। কি বলবেন, সব মিলিয়ে আমরা আসলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে সবার পক্ষে তো আর ভর্তি সেখানে সম্ভব হবে না। তো বিষয়টা তো হচ্ছে যে এই সমস্যাটা কিন্তু হঠাৎ করে আমরা দেখছি, কিন্তু হঠাৎ কোনো ব্যাপার নয়। কেননা আমাদের সাধারণ শিক্ষা, অর্থাৎ এখানে যে সাধারণ শিক্ষার দ্বারটা যতটা উন্মুক্ত করা হয়েছে, সেখানে বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সুযোগটা সেখানে সংকুচিত, যে কারণে আমরা সাধারণ শিক্ষাকে একরৈখিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আটকে আছি। তো আমার মনে হয় যে এই সমস্যাটা এবার দেখা দিয়েছে, কোনো প্রতিবারই দেখা দেয়, আর সবাই ভর্তি হতে পারে না, আর ভর্তি হলেও সবাই টিকেও থাকে না, একটা অংশ তো ঝরে যায়, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এখানে আমাদের যে জিনিসটা দরকার এবং খুবই জরুরি, সেটা হচ্ছে কারিগরি শিক্ষাটা, এবং কারিগরি শিক্ষা যদি আমরা প্রসার ঘটাতে পারতাম তাহলে এই সমস্যাটা হতো না। তাহলে সেই জায়গা থেকে আমাদের কতগুলো জায়গা আমরা চিহ্নিত করা দরকার যে গভর্নমেন্ট কারিগরি শিক্ষাটা সেইভাবে প্রসারিত হচ্ছে না। সেখানে একটা প্রস্তাব আছে যে জেনারেল এডুকেশনের সঙ্গে কারিগরি শিক্ষা জুড়ে দেওয়া যায় কিনা, এবং কিছু কিছু স্কুল কলেজকে চিহ্নিত করে সেখানে কারিগরি শিক্ষা শুরু করা যায় কিনা, এই ধরনের ভাবনা বিশেষজ্ঞ পর্যায়ে প্রস্তাব রয়েছে। আমার মনে হয় সেটা ভাবা উচিত। আর সেই সঙ্গে আমাদের বিভিন্ন রকম ট্রেনিং এবং প্রশিক্ষণের দরকার। সবাই কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হবে না, অনেকেই বাদ পড়ে যাবে, সেখানে প্রশিক্ষণের ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। যেমন অনেকে ধরুন ইন্টারমিডিয়েট পাস করার পরে বিদেশে যেতে চাইবে, তো যারা বিদেশে যেতে চাইবে তাদের ভাষা শিক্ষা এবং অন্য অন্য কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ এগুলো দেওয়া যেতে পারে। সেই সুযোগটাকে অবারিত করা, ইচ্ছে করলেই গভর্নমেন্ট তো আর 2 লক্ষ সিট বাড়াতে পারবে না, এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো 2 লক্ষ সিট বাড়ানোটা সম্ভব না, যেখানে আরো সতর্কতার সাথে এই করোনোত্তর পরিস্থিতিতে স্কুল কলেজগুলো খুলে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। তো সেই সতর্কতার ক্ষেত্রে তো এখানে আর শিক্ষার্থীর চাপ এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রশিক্ষণের ব্যাপারটা এর সঙ্গে খুব দ্রুত জুড়ে দেওয়া যেতে পারে, এবং সেটা দেশের জন্য লাভ হবে, এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা এবং প্রশিক্ষণ দুই কিন্তু গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে বিষয়টি আপনার কাছে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংকট তো আসলে প্রতিবারই থাকে, সবাই আসলে পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠানে, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না, সেটি একটা সংকটের জায়গা। 2 নম্বর যেটি হচ্ছে যে আপনার ভর্তি পরীক্ষায় এবার প্রতিযোগিতা কেমন হবে মনে হচ্ছে, কারণ পরীক্ষার্থী এবার তো নিশ্চয়ই অনেক বেশি হবে। জি, আমাকে বলছেন না, আমি কুদ্দুস আফরাদের কাছে আসতে চাচ্ছি। ঠিকই বলছেন। বিষয়টা হচ্ছে যে সমস্যা আমাদের এই প্রতি বছরই এটা দেখা যায়। এবার যেহেতু একটা বলা যায় যে সবাই পাস করেছে, এর ভিতরে জিপিএ 5 এর সংখ্যা বেশি, সুতরাং একটা তো হিমশিম অবস্থা হবেই। এখন ভর্তি পরীক্ষা এইবার যেটা হবে, আমার মনে হয় কিছু নিয়ম কানুন, যদিও আজকে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে যে সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে না এটা ওই যেটা সাইড বা একটু আগে বললেন, এটা প্রতিবারই বলা হয়, কিন্তু সমস্যা থাকে, কিছু ঝরে যায়, কিছু ভর্তি হয়ে আবার পরে টিকে না, লেখাপড়া করতে পারে না, কিছু দেশের বাইরে চলে যায়, কিছু চাকরি বাকরিতে নেমে যায় যেহেতু ইন্টারমিডিয়েট পাস করছে। এরকম সব মিলিয়ে যতটা উদ্বেগ উৎকণ্ঠা তা হবে না, তা আমি মনে করি হবে না, তবে কিছুটা সমস্যা এবার নতুন ভাবে দেখা দিবে। এই সমস্যাটা এখন সরকার কিভাবে ট্যাকেল করবে এটা সরকারের চিন্তা ভাবনা করতে হবে, পরিকল্পনা করতে হবে। আর একটি কথা বলি যে এখন কিন্তু অনেক কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হয়ে গেছে, অনেক কলেজ যে আসন সংখ্যা ফাঁকাই থেকে যায়, সেই সব জায়গায় হয়তো এবার অনেকেই ভর্তি হবে, আমার যেটা ধারণা। জি, ডাক্তার মনিরুল নজরুল ইসলাম, এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাই।
এই বিষয়টি আমি খুব অল্প কথায় বলতে চাই, যেটা যে পরিমাণ পাশ করেছে তাদের যে আশঙ্কা করা হচ্ছে, আসলে এই আশঙ্কাটা সবসময় করা হয়। আপনি যদি প্রতি বছরের প্রতিবেদন দেখেন এই ধরনের একটি, আমাদের কিন্তু যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে আমাদের যে সুযোগগুলো আছে এর ক্ষেত্রে আমরা সবাই যে উচ্চশিক্ষা নিবে, আমাদের এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে যেটা আমাদের আবু সাইদ ভাই বা কুদ্দুস আফরোজ বললেন যে আমাদের বিকল্প শিক্ষা ব্যবস্থা, বিকল্প টেকনিক্যাল যে ব্যবস্থাগুলো কারিগরি, এবং সেক্ষেত্রে সরকারকে যে ওভারনাইট এটা হবে তা বলছি না, এটা যাতে প্রাইভেট সেক্টর আরো এগিয়ে আসে এবং ব্যাপক সংখ্যক ইনস্টিটিউশন করা যায়। এবং আজকে আপনি দেখেন সিঙ্গাপুরে কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে কয়জনে পড়তে পারছে, ওখানে দেখবেন অনেকগুলো টেকনিক্যাল, যেমন পলিটেকনিক ওদের অনেক উন্নত। আজকে মালয়েশিয়াতে পলিটেকনিক, আপনি আজকে ইউরোপের বহু দেশে আছে যেখানে প্রচুর কলেজ আছে, প্রচুর বিশ্ববিদ্যালয় আছে যেগুলো কিন্তু প্রাইভেট সেক্টরই চালায়। সরকারি পাবলিক আমাদের যে 39টা, এত পাবলিক ভার্সিটি উচ্চশিক্ষার সুযোগ কিন্তু বিশ্বের খুব কম দেশেই আছে। আমি বলবো যে বাংলাদেশে যে সুযোগটা আছে, অতএব আমাদের প্রাইভেট সেক্টরকে আরো এগিয়ে আসতে হবে এবং সেখানে এদেরকে অ্যাকোমোডেট করতে হবে। এবং আরেকটা যে সমস্যাটা যেটা হতে পারে, যেটা কোভিড এর কারণে, যেটা এই যে আমাদের প্রচুর সংখ্যক প্রায় লক্ষাধিক স্টুডেন্ট তারা বিদেশে পড়তে যায়, বিশেষ করে ইউকে, ইউরোপ এবং আমেরিকাতে, তারা কিন্তু কোভিড এর কারণে একটা খুব ভালো অবস্থাতে নেই। সেক্ষেত্রে কিন্তু তারা এই বাংলাদেশেই কিন্তু তাদেরকে থাকতে হবে, সেক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হবে। এই সমস্যাগুলো যদি আমাদের, যেহেতু কোভিড এর উন্নতি আশা করছি যে কয়েক মাসের ভিতরে হওয়ার কথা, তাহলে হয়তো আমাদের যে চাপটা শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে, সেগুলো অনেকটা কমে যাবে বলে আমি মনে করছি। জি, আর একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে কর্মমুখী শিক্ষা, মানে আপনার পলিটেকনিক্যালের কথা বলছিলেন, ভোকেশনাল শিক্ষা, সেই জায়গাটাই মানে একটা শিক্ষার্থী যে এই শিক্ষার দিকে যাবে সেরকম উদ্বুদ্ধকরণ কোনো কর্মসূচি দেখেন, কিংবা অনুপ্রাণিত করার জন্য, বা এই অন্যান্য দেশে যেটি হয় যে বেশ আগে থেকেই আপনার এইচএসসির বেশ আগে থেকেই মানে সেক্টরগুলো খুব নির্ধারিত থাকে যে আপনি এই বিষয়ে পড়াশোনা করলে আপনার চাকরি এদিকে অলমোস্ট ফাইনাল। হ্যাঁ, তো সেরকম বিষয় কি আমরা এখানে সৃষ্টি করতে পারছি, সেরকম কর্মক্ষেত্র কিংবা শিক্ষা ব্যবস্থা? আমরা এটা সৃষ্টি করতে পারছি না, বা পারছি এটার মাঝামাঝি অবস্থায় আছি। যেমন আমাদের এই যে টেকনিক্যাল যে ইনস্টিটিউশন গুলো আছে সরকারি পর্যায়ে, যেটা পলিটেকনিক বা অন্যান্য কারিগরি শিক্ষা, এগুলোর মানটা কিছুটা ভালো, কিন্তু প্রাইভেট সেক্টরে বাড়ি ভাড়া করে এই সোকল্ড লন্ডন ইউনিভার্সিটির মতো, যেগুলো ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠছে, এদের নাই যন্ত্রপাতি, নাই ইনস্ট্রুমেন্ট, নাই শিক্ষক, সেখানে সার্টিফিকেট সেল করা হয়। এই প্রক্রিয়াটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমাদের শিক্ষামন্ত্রী অত্যন্ত দক্ষ শিক্ষামন্ত্রী, তিনি একজন টেকনিক্যাল পারসন, মেডিকেল পারসন, তিনি যদি চাইতেন এই কারিগরি শিক্ষাটাকে আরো উন্নত করতে, আমার মনে হয় তিনি পারতেন। কিন্তু আমরা কিন্তু সেই ধরনের উদ্যোগ আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে, হয়তো আমি সঠিক বলছি কিনা জানি না, আমার আরো দুইজন বক্তা আছে ওনারা বলতে পারবেন, আমাদের প্রাইভেট সেক্টরে টেকনিক্যাল শিক্ষাটা খুব প্রসারিত হয় নাই, এটা আমার কাছে মনে হয় আর কি। এবং সেই জায়গাতে আমাদেরকে আরো জোর দিতে হবে। আবু সাইদ খান, একটু আরেকটু অন্য প্রশ্ন, নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে দেশব্যাপী, পৌরসভা নির্বাচন, তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন হয়ে গেল, 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো আসলে কেমন হচ্ছে আবু সাইদ খান? হ্যাঁ, নির্বাচন হচ্ছে, নির্বাচনে বিজয়ী হচ্ছে, কিন্তু নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার জনপ্রতিনিধি জনগণের কাছে মানে প্রতিভাত কিনা, যে তার ভোটে, তাদের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের কাছে এই ধরনের প্রতিভাত হচ্ছে না যে তারা নির্বাচিত। এবং এখানে এক ধরনের শুভঙ্করী ফাঁক, অনেকগুলো প্রশ্ন, বিভিন্ন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন রয়েছে, সেগুলোর জবাব মিলছে না। এবং নির্বাচন কমিশনে এগুলো জবাব দেওয়া কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে করছে না। তো সেই সময় যেমন ধরুন চিটাগাং নির্বাচনে তো 22% লোক ভোট দিয়েছে, কিন্তু মেনে নেই যে ঠিক আছে 22% লোক ভোট দিয়েছে, কিন্তু গণতন্ত্র মানে তো 22% লোকের প্রতিনিধি না। গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধি। এখন নির্বাচন কমিশন এবং অনেক দায়িত্বশীল লোক বলে দেন যে যারা ভোট দিতে এসেছে তাদের ভিতরে নির্বাচিত হয়েছে, তো এটা তার কোনোদিন গণতন্ত্র হলো না। গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, এবং সেখানে ব্যাপক লোক তারা ভোট দিচ্ছে কিনা এবং তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হচ্ছে কিনা এবং তাদের কাছে সেটা প্রতিভাত হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো পাওয়া দরকার, কিন্তু সেটা হচ্ছে না।
এবং দেখা যাচ্ছে যে সেখানে নির্বাচন তো এখন একটা দলের প্রার্থীরাই যখন নির্বাচন হয় তো তখন কিংবা অন্যরা এমনকি স্বতন্ত্ররাও যখন আসতে পারে না, তখন জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দেয়। আমার মনে হয় এই জায়গাগুলোকে আমলে আনা দরকার এবং নির্বাচন কমিশনের জবাব দিতে হবে। তাছাড়া নির্বাচন কমিশনের একজন প্রার্থী একজন কমিশনার তো নিজেই বলছেন যে এটা অনিয়মের নির্বাচন, অনিয়মের একটা মডেল। তো সেখানে তো নির্বাচন কমিশনের ভিতরে বিষয়টা ফয়সালা করা উচিত, যেটা অনিয়মের মডেল না নিয়ম। কুদ্দুস আফরাদ, বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম চোখে পড়েছে যেটি সকালে সাধারণ মানুষের কাছে যাবে। ফলাফলে ভিন্ন যত চিত্র। চট্টগ্রাম সিটিতে সর্বনিম্ন ভোট পড়েছে 1.36%। কেন্দ্রতে একটা কেন্দ্রতে সর্বনিম্ন ভোট 1.36%, সর্বোচ্চ ভোট পড়েছে 93.82%। বিএনপি 0 থেকে 10 ভোট পেয়েছে 170 কেন্দ্রে, 0 থেকে 1 ভোট 26 কেন্দ্রে। সব মিলিয়ে আপনার চোখে চট্টগ্রামের ফলাফল নির্বাচন? চট্টগ্রামের নির্বাচনের এবার পরিবেশ পরিস্থিতি যেরকম ছিল সেটা খুব মানে খারাপ কিছু ছিল সেটা আমি মনে করি না। কারণ একটা নির্বাচন খুবই শান্তিপূর্ণ ভাবেই গেছে। দু একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল, কিন্তু নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বীরা যেভাবে আমি লক্ষ্য করেছি যে অর্থাৎ ওই যে বিদ্রোহীরা যেভাবে একে অপরের দিকে ধাওয়া পাল্টা ধাওয়া বা অন্যান্য কাজ করেছে, সেটাতে পুরো নির্বাচন ব্যবস্থা একটা আতঙ্কের সৃষ্টি করেছে। গভর্নমেন্টের তরফ থেকে এই জায়গাটা বড় একটা খামতি আসছিল। নির্বাচন কমিশন, আমি মনে করি যে আমরা তো বিচ্ছিন্ন কোনো দেশ না, আমাদের পাশে ভারত আছে, শ্রীলঙ্কা আছে, অন্যান্য দেশ আছে, ওর মতোই একটা নির্বাচন হয়। এইখানে গভর্নমেন্ট একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করে, গভর্নমেন্টের প্রার্থী যারা আছে তাদের একটা প্রভাব প্রতিপত্তি বরাবরই থাকে, কিন্তু অপোজিশন যারা তারাও কেন জানি বসে থাকে যে তাদেরকে আমি বুঝি না, নির্বাচনের লড়াই নির্বাচনের মতো তার নামতে চায় না। তার একটা শো কল্ড, অর্থাৎ তারা নির্বাচনে অ্যাটেন্ড করছে এইটাই শো করতে চায়। বিজয়ের যে লক্ষ্য তাদের কর্মীদের সেইভাবে অনুপ্রাণিত করা, কর্মীদেরকে কাজ করা, সেই জায়গাটা একটা বড় খামতি আমি লক্ষ্য করছি। এখন যদি কেউ ছাপ্পা অর্থাৎ গায়ে একটা সিল মারার জন্য যে গভর্নমেন্ট এরকম করতেছে, ওইটার জন্য যদি করে থাকে একটা ভিন্ন জিনিস। তবে ফলাফলের যে কথাটা বললেন, এখন যেখানে মারামারি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, কাউন্সিলরদের মধ্যে এই সীমাহীন দ্বন্দ্ব সংঘাতগুলো লেগে থাকে। কেন প্রশাসন এগুলো দমন করতে পারে না আমি জানি না। তবে এই সব জায়গা প্রশাসন যদি শান্তি শৃঙ্খলাটা বজায় রাখে, ভোটের ওই যে আপনি যেটা বললেন পার্সেন্টেজ আরো বাড়বে। আর ওই যে জায়গায় 93% সেই জায়গায় অবশ্যই ম্যানিপুলেটেড হয়েছে, না হলে এত পার্সেন্ট ভোটার উপস্থিতি মোটেই ছিল বলে আমার মনে হয় না। মানে এইবার নির্বাচনে যে প্যাটার্ন ছিল, তো কথা হচ্ছে যে এখানে নির্বাচন কমিশনকে গভর্নমেন্ট কতটা সাপোর্ট দিবে তার উপর নির্ভর করে। 1, 2 যারা ভোটার বা যারা এটাতে অংশ নিচ্ছে, অংশীজনেরা কিভাবে নির্বাচনকে নিচ্ছে, তার উপরে সব মিলিয়ে সব পক্ষের একটা ভালো উদ্যোগে হচ্ছে একটা ভালো নির্বাচন হয়। আর এখানে যদি পলিটিক্যাল কোনো খেলা থাকে তাহলে কখন নির্বাচন ভালো হবে না, ভালো করতে পারবে না। জি, কখনো অনেক ধন্যবাদ। আমরা ডাক্তার আরেকটু বিশ্লেষণ যদি বলি, সেটি হচ্ছে যে ফলাফল হয়েছে 22.49% ভোট পড়েছে চট্টগ্রাম সিটিতে। সেখানে 84.58% ভোট পেয়েছে আওয়ামী লীগ, বিএনপি পেয়েছে 12.02% ভোট এবং অন্যান্য মেয়র প্রার্থীরা পেয়েছেন 3.4% ভোট। আর যে 0 থেকে 10 ভোট পেয়েছে 170 কেন্দ্রে বলছিলাম, তার মধ্যে 0 থেকে 1 ভোট পেয়েছে 26 কেন্দ্রে বিএনপি, 2 ভোট পড়েছে 34 কেন্দ্রে, 3 ভোট পড়েছে 28 কেন্দ্রে, 4 ভোট পড়েছে 13টি কেন্দ্রে। সব মিলিয়ে এত দুর্দশা বিএনপির কেন, মানে এত কম ভোট বিএনপি পেয়েছে কেন বলে মনে হয়? কতটা স্বাভাবিক মনে হয়? দেখেন, আমি আসলে এইটা যদি বলতে হয় অনেকটা সময়, আমি আসলে আজকে চেয়েছিলাম যে ভ্যাকসিন নিয়ে একটু কথা বলবো। যাই হোক, আপনি যেহেতু মানে বলছেন, আমার মনে হয় না যে ইলেকশনের যে চিত্রগুলো আমরা দেখছি, দেখেন পৌর নির্বাচনের যেগুলো আমরা, সেখানে কিন্তু মোর দ্যান 60% ভোটার উপস্থিত হচ্ছে। এটাও কিন্তু একটা সিটি নির্বাচন, সিমিলার নির্বাচন, এখানেও মেয়র পদে, সেখানে 22%, 22.5% কেন হলো? আর বিএনপি যেখানে দেখেন যে, আমি যদি ধরে নিই যে বিএনপি, আমি বলছি না যে অনেকে বিশ্লেষণ করেন যে 60% মানে পক্ষে হচ্ছে আওয়ামী লীগের, 40% বিএনপি, আমি 50-50 ধরছি মানে আলোচনার খাতিরে। তাহলে 50% ভোটার যদি আওয়ামী লীগের থাকে, তাহলে তো সেই 50%ও ভোটার সেখানে নাও 40% ভোটার সেখানে আসার কথা ছিল। আমি ধরে নিলাম বিএনপি
তারা চাইতেছে যে তারা পার্টিসিপেট করে বিশ্ববাসীকে দেখাইতে, দেশবাসীকে দেখাইতে যে আসলে বাংলাদেশে ভোটাররা ভোট কেন্দ্রে যায় না। সেটাই যদি দেখাইতে চায় বিএনপিকে আমি বলবো তারা সফল হয়েছে। তারা যেটা চেয়েছিল সেক্ষেত্রে সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সব ভোটার কি ভোট কেন্দ্রে যাচ্ছে? আওয়ামী লীগের সব ভোট আমি সেখানে আসছি। তাহলে আওয়ামী লীগ যে দলটি নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক দল, যে দলটি সক্রিয়ভাবে নির্বাচন করছে, সেই দলের ভোটাররা কেন আসছে না? আমি যদি আজকে 40% ভোটার আসতো তাহলে আমি ধরে নিতাম যে বিএনপির কেউ আসে না। এই যে 0 থেকে 10 ঠিক আছে, 0 থেকে যা যা আপনি বলছেন সবই ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগেরই ভোটাররা আসছে না কেন? এই ব্যাখ্যাগুলো যদি দিতে হয় তাহলে আপনাকে যদি অনেস্টলি বলতে হয় যে নির্বাচনের প্রতি শুধু যে বিরোধী দলের না, সামগ্রিকভাবে সাধারণ ভোটারদের একটি অনীহা সৃষ্টি হয়েছে। এটা আপনাকে আজকে স্বীকার করতে হবে। কেন এই অনীহা সৃষ্টি করা হয়েছে? আজকে একজন নির্বাচন কমিশনার, যেটা যিনি আমি নাম বলতে চাই না, তিনি সবসময় একটা নেগেটিভ কথা বলেন। তিনি কি করতে পেরেছেন? তিনি বলেন যে এই ভোটারদের নেওয়ার জন্য এখন ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, এর জন্য কি সরকার দায়ী? এর জন্য কি বিএনপি দায়ী? আমি ভোট দিতে যাই না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, এটা খুবই সংক্ষেপে। আমি তখন মায়ামি বিশ্ববিদ্যালয়ের একটা ফেলোশিপ করছি, তখন আমি যে বাসায় থাকতাম সেখানে তখন ছিলেন বুশ মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে কিন্তু হেরে গিয়েছিল, আপনারা জানেন। সেখানে আমি আমার ওই যে যার সঙ্গে আমি থাকতাম, উনি একজন স্কুল টিচার, উনি ভদ্রমহিলা, ওনাকে জিজ্ঞেস করলাম তোমাদের আজকে ইলেকশন, তুমি ভোট দিতে যাওনি কেন? তো উনি আমাকে বললেন যে বুশের ইরাক নীতিকে আমি সাপোর্ট করি না, এই জন্য আমি ভোট দিতে চাইনি। এই যে দেখেন যে একটা মানুষের একটি মৌলিক অধিকার, একটি গণতান্ত্রিক অধিকার, সে ভোট দিবে কি দিবে না। এখন আওয়ামী লীগের 40% ভোট তো সেখানে যদি আমি 50-50 ধরি, তারা কেন যাচ্ছে না? এই বিশ্লেষণটা এখানে যদি আজকে দেখেন, আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে বলি, যেটা হচ্ছে আজকে এই যে ভ্যাকসিনের ক্ষেত্রে, কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলাদেশ যে মাননীয় প্রধানমন্ত্রী যে সফলতার পরিচয় দিয়েছেন, আজকে দেখেন আমি দেখছিলাম যে বিশ্বের 40টা দেশে পর্যন্ত ভ্যাকসিনেশন চললে, তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, ভারত আর বাংলাদেশ ছাড়া এটা মায়ানমার নাই, ভুটান নাই, নেপাল নাই, পাকিস্তান নাই, থাইল্যান্ড নাই। অথচ আমরা আজকে 70 লক্ষ ভ্যাকসিন আপনার স্টোরে আছে এখন। এই যে সফলতা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায়। আপনার মনে আছে কিনা প্লাবন, যে আমি এখানে একদিন বলেছিলাম, সবাই বলছিল জানুয়ারিতে ভ্যাকসিন পাবো না। আমি ক্লিয়ারলি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যদি চান জানুয়ারিতে ভ্যাকসিন আসবে এবং সেই ভ্যাকসিন জানুয়ারিতেই দেওয়া হবে। এবং দেখেন যে একটা সরকার প্রধানের যে আন্তরিকতা, আজকে নির্বাচন কমিশন শুধু সরকারের উপর, দলের পরে চাপিয়ে দিলে হবে না, নির্বাচন কমিশনটাকে তাদের ভূমিকা পালন করতে হবে। আজকে সরকার যদি বলে নির্বাচনে ভোটার আসন রাখার এই দায়িত্ব আমার না, সরকারকে আপনি কি বলে দোষারোপ করবেন? আজকে আপনি যে ভায়োলেন্স, আপনি ধরেন আপনারা যে কথাগুলো আমরা সেই 2018 সালের 30শে ডিসেম্বরে নির্বাচন নিয়ে আমরা বলি, আজকে তা কিন্তু আমরা বলতে পারছি না। আমাদের আজকে বলতে হচ্ছে ভোটার আসছে না। আজকে আমরা ব্যাপক কারচুপির কথা বলতে পারছি না, আজকে ব্যাপক কারচুপির উদাহরণ আমরা দেখাতে পারছি না। তার মানে ভোটাররা আসছে না, এর জন্য দায় দায়িত্ব কার? আমরা শেষ করতে চাই আবু সাইদ খান, আপনাকে দিয়ে। আবু সাইদ খান, আসলে এই যে শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, এই যে ভোটাররা আসছে না কেন, সেই জায়গায় উত্তরণের পথকে দেখেন। আজও আমরা দেখলাম যে আপনার রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ফের চিঠি 42 নাগরিকের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ। এই 42 জনের যে এ বিষয়ে একটু আপনি কি 42 জনের মধ্যে একজন? এ বিষয়ে একটু বলবেন? জি না, এখন ব্যাপারটা হচ্ছে যে ভোটাররা তো কেন যাচ্ছে না, তো সেই জায়গাটা হচ্ছে যে তথ্য প্রমাণ তো সব জায়গায় আছে যে অনেকেই ভোট দিতে পারছেন না, তো তার ভোট হয়ে গেছে। এমনকি ইভিএম পদ্ধতিতেও এমনও দেখা গেছে যে একটা লোক বসে থাকে, তো ভোটাররা যখন ভোট দিতে যায় সে আগেই বলে আপনি সহযোগিতা করি। তো এই ঘটনা, একাধিক ঘটনা ঘটছে এবং অনেক প্রমাণ আছে, আপনিও কিছু প্রমাণ হাজির করেছেন। এবং এই যেগুলো আসলে পত্রিকায় এসেছে ফলাফল, একটু নির্বাচন কমিশনের ফলাফল বিশ্লেষণ করে ওই পত্রিকা এবং যেগুলো এসছে সেগুলোকে অ্যানালাইসিস করেছেন এবং অ্যানালাইসিস করে সেই তথ্যগুলো তারাও তুলে ধরেছেন এবং এগুলো বহুল আলোচিত এবং এগুলোকে কেউ অস্বীকার করছে না।
জি, আমরা আশা করতে চাই কিন্তু নির্বাচন এগুলো কমিশন হচ্ছে না। একই সঙ্গে সরকারের যে তো দায়িত্ব, আমার মনে একই হয় সঙ্গে যে রাজনৈতিক নির্বাচন দলগুলোর কমিশন- যে দায়িত্ব, যার যার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করলে, প্রশাসনের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, সবাই ঠিকমতো তার দায়িত্ব পালন করলে নিশ্চয়ই আমরা খুব শিগগিরই ভালো নির্বাচনের পথে যেতে পারবো। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আবু সাইদ খান, কুদ্দুস আফরাদ, ডাক্তার মনোয়ার নজরুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।